ছাত্রদলের সমাবেশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এক শিশির 2 সিপি, জামাত আর এনসিপি। অন্য জায়গায় দেখলাম বিএনপির একটা জায়গা থেকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই স্লোগানগুলো কিন্তু বিএনপির স্লোগান না, এগুলো হচ্ছে আওয়ামী বলা বয়ানের স্লোগান। আর জামাত শিবির রাজাকার কিসের ভিত্তিতে রাজাকার, কোন ডেফিনেশনে? রাজাকার তো একটা অক্সিলারি ফোর্স, পাকিস্তানের আর্মি যুদ্ধের সময় বানাইছে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাইকে মাইকে ওয়াজ করে করে লোক রিক্রুট করছে, বেতনভুক্ত একটা ফোর্স। এবং এই ফোর্সের একটা তালিকাও কিন্তু আওয়ামী লীগের সময় প্রথম দফা প্রকাশ করা হয়েছিল, 10,000+ রাজাকারের তালিকা করেছিল। তাহলে সেই তালিকা মোতাবেক আমরা দেখলাম 8,000-এর মতো হচ্ছে আওয়ামী লীগ করে লিস্টেড ওই রাজাকারদের তালিকার ভিতরে, 2,000 সামথিং হলো বিএনপি করে, জাতীয় পার্টি কিছু করে, জামাতের দেখলাম 35-37 জন। তাহলে রাজাকারের দল যদি কাউকে বলতে হয় আপনি আওয়ামী লীগকে বলবেন রাজাকারের দল, তুলে ওই ডেফিনেশনে তো বিএনপিও রাজাকারের দল, জামাতও রাজাকারের দল। ধরেন এরা সবাই রাজাকারের দল, বাংলাদেশের কোনো নাগরিককে কি আপনি বাংলা ছাড় বলতে পারেন কিনা? সে যদি ফৌজদারি অপরাধ করে, যেমন আমরা কি বলছি যারা আওয়ামী ফ্যাসিবাদ করেছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এই কথাটা কি আমরা বলছি? বলছি না, তাদের বিচার চাইছি। যারা যারা ফৌজদারি অপরাধ করেছে, আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে আসছি, শেষ করে ফেলছি। তো এটা দিয়ে যেটা হচ্ছে, আবার দেখেন এনসিপির নেতারা সালাউদ্দিন ভাইকে নিয়ে একটা বাজে কথা বলেছেন। তাহলে দেখেন যে একজন, আবার বিএনপির একজন নেতা চরমনায়কে বলছে চরের দল, আবার সেই দলের আরেকজন নেতা বলতেছে যে টাকা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। তাহলে দেখেন কিভাবে পরিকল্পিতভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে বিভাজিত করবার জন্য। যারা চায় না গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একত্রিত থাকুক, পার্টিকুলারলি তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের মিটিংটা যারা চায় নাই। জি, আপনি কি এটা সমর্থন করেন যে জামাতের প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে? না, করি না। কারণ হচ্ছে বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে বিএনপির একজন নেতাকে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল করা হয়েছে। আমরা কি সমালোচনা করেছি? চিফ ইলেকশন কমিশনার কার রেকমেন্ডেশনে হয়েছে? বিএনপি রিকমেন্ডেশনে হয়েছে। বাংলাদেশে বহু অ্যাপয়েন্টমেন্ট বিএনপি রিকমেন্ডেশনে হয়েছে। এটা কোনো সমস্যা না? সমস্যা না, কারণ অ্যাটর্নি জেনারেল যাকে করা হয়েছে সেই লোকটা যদি যোগ্য হয়, এবং সেই লোকটাকে যেহেতু আমি চিনি, যোগ্য মানুষ, আমার কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বড় দল, তার রিকমেন্ডেশন বেশি হবে, তার ইনফ্লুয়েন্স বেশি হবে, সেটা বিষয়। ডিসপ্রপোর্শনেটলি কাউকে করা হচ্ছে কিনা জাজ করবেন কিভাবে? আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষকে কোথাও অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেখানে নীতিমালা মানা হচ্ছে কিনা। রাষ্ট্রের নীতিমালা যেখানে মানা হচ্ছে না সেই জায়গাটাতে আমরা অবজেকশন করব। কিন্তু নীতিমালা যেখানে মানা হচ্ছে, ধরেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে কয়দিন পরে, হয়তো দেখা যাবে যে বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে জাজ বেশি হবে। যদি যোগ্য লোক জাজ হয় আমাদের কোনো আপত্তি নাই, বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট। বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে যদি সবচেয়ে মেধাবী ছেলেটা বারের থেকে গিয়ে ওখানে জাজ হয়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিএনপি সারাদিন স্লোগান দিছে, গুন্ডামি বদমাইশি করে বেড়াইছে, প্র্যাকটিস করে নাই, বিদেশ থেকে ধৈর্য আইনা অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ে আয়না জাজ বানায় দেন, সে জামাতেরটা হইলেও আমরা সমালোচনা করব, এনসিপির শ্বশুর জামাই হইলেও আমরা সমালোচনা করব। রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র নীতিমালা মোতাবেক চলে কিনা। যদি নীতিমালা মোতাবেক চলে, দিন শেষে কে অ্যাপয়েন্টেড হইলো এতে আমার কাছে যায় আসে না। নীতিমালা মোতাবেক না চললে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষকে এটা জবাবদিহি করতে হবে। আপনারা টকশোতে আনেন, রেল উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, যাকে যাকে আনা দরকার এনে তাকে জিজ্ঞেস করা দরকার যে কিসের ভিত্তিতে আপনারা এই কাজটা করলেন। আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আমি আপনাকে একটু জানতে চাইবো, এর আগেও কিন্তু এই ধরনের একটা ছিল যে জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা যোগাযোগ আছে বা দুর্বলতার জায়গা আছে, সেই জায়গাটার জন্যই কি কালকে এই ট্রেনের যে ব্যবস্থাটা দেওয়া হয়েছিল? না, আমার মনে হয় যে মনে থাকার কথা, বিএনপির আমলে এগুলো দেখেছি তো আমরা, বড় বড় কর্মসূচিগুলোতে ট্রেন ভরে বিএনপি এটা বুক করে, এটা প্রফেশনালি করা যায়। আপনি টাকা দিয়ে না, আমার মনে আছে রোড মার্চের সময়, ট্রেন মার্চের সময় এরকম বগি ভাড়া করা, ট্রেন ভাড়া করা, এটা বাংলাদেশের পলিটিক্সে এই কালচারটা আছে। এটা এর আগে সকল দল করেছে। এবং আমি পত্রিকায় দেখলাম যে আপনার এইটা করতে তার 32 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিষয় দেখতে হবে যে বাংলাদেশের ট্রেনের পরিচালনার রেগুলেশনের মধ্যে এটা আছে কি না, যে আপনি এরকম একটা পুরো ট্রেন সার্ভিস বুক করতে পারবেন, ভাড়া করতে পারবেন। যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে যে কোনো দল অথবা ব্যক্তি এটা ভাড়া করতে পারবে।
বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে। এই ধরনের আওয়ামী নিয়ম লীগ তো নেই। টাকাও দিত না। বিএনপি এটা লঙ্ঘন করে না। বিএনপি কোনো জায়গায় যেখান থেকে আসবে সেখানে যদি কেউ বগি সবগুলো ভাড়া করে টিকিটগুলো কিনে নেয় সেটা অন্য জিনিস, কিন্তু ট্রেনটা ভাড়া করা মানে একই তো কথা একদম আপা, যদি সার্কুলেশন নিয়মে দেওয়া। পড়ে। আপনি খেয়াল করেন কালকেরটা ছিল সার্কুলেশন দেওয়া, তারা যে ভাড়া নিচ্ছে ওইটাই বলতেছি এইভাবে আপা, বিএনপি আইনে সময় নেওয়া হয় আপা এটা বলছি যদি আইনে থাকে নিতে সমস্যা নাই। রেলওয়ের নীতিমালার আইনে মধ্যে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নেই। আচ্ছা আমার জানা নাই, যদি রেলওয়ের নীতিমালায় থাকে যেভাবে আপনি বাস ভাড়া করতে পারবেন, আপনি যে কোনো ধরনের হানিফ এন্টারপ্রাইজে গেলেন যে ভাই চিটাগংয়ের সাকুরাতে গেলেন, কালকে যে 10,000 চিটাগংয়ে যাওয়ার বাসও পথে ভাড়া হয়েছে। আমার 20টা বাস, আমি নীতিমালা আছে কিনা আমি জানি না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করে। বাস স্ট্যান্ডে গিয়ে টোটাল বাস নিয়ে যায় রাজনৈতিক সমাবেশে, এই গল্প তো ভাই জানি। দলের নাম উল্লেখ করে করে বলে তো লাভ নাই। তো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এগুলো আছে। গাবতলী যাবে, সায়দাবাদ যাবে, গিয়ে সিম্পলি 100 বাস নিয়ে নিবে, টাকাও দেয় না। বাংলাদেশে পুলিশও দেখবেন আপনার এই গাড়ি রিকুইজিশন করে, রাস্তাঘাট থেকে র্যান্ডম 2টা মাইক্রোবাস নিয়ে নেয়, নিয়ে তার 2 দিন ধরে সেটা ঘুরায়। তো প্রশ্ন হচ্ছে যে আমার যেটা জানার বিষয় সেটা হইল রেলওয়ের নীতিমালা লঙ্ঘন হয়েছে কিনা। না, নীতিমালা নাই। যদি না থাকে, যদি এটা লঙ্ঘন করে থাকে তাহলে অবশ্যই রেলওয়েকে এটার জবাবদিহিতা দিতে হবে।